প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেব স্যার, তোমাদেরকে দেবকুমার সাহা টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু নিয়ে তুলনামূলক আলোচনা। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের 6টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা 7 নং ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা রৈখিক গতির ক্ষেত্রে বিজ্ঞানী নিউটনের 4টি গতিসূত্র জেনেছি এবং আমরা পরন্ত বস্তুর কি এবং পরন্ত বস্তুর গতিসূত্র জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই দুটো বিষয়ের সাথে আমরা নিক্ষিপ্ত বস্তু অ্যাড করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরন্ত বস্তু হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান থেকে স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তুকে বিনা বাধায় করতে দেই এবং ওই বস্তুটি যদি অভিকর্ষ ত্বরণের প্রভাবে ভূপৃষ্ঠে পড়ে, তাহলে সেই বস্তুকে বলা হয় পরন্ত বস্তু এবং সেই বস্তুর গতিকে বলা হয় পরন্ত বস্তুর গতি। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা বলছি স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলে দেই তাহলে তার আদিবেগ অবশ্যই 0 এবং শেষ বেগ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু উল্টা। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু কি? যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট বেগে উপরের দিক ছুঁড়ে মারি তাহলে সেই বস্তুটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলেছিলাম স্থির অবস্থান থেকে ফেলে দেব, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলছি একটা নির্দিষ্ট বেগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিক ছুঁড়ে মারব। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর সংজ্ঞা থেকে আমরা বলতে পারি পরন্ত বস্তুর আদিবেগ 0, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ অবশ্যই থাকবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলছি শেষ বেগের মান অনেক বেশি এবং শেষ বেগ থাকবে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগের মান 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে উপর থেকে যত নিচের দিক করতে দেওয়া যাবে তার অভিকর্ষ ত্বরণের কারণে তার বেগের মান প্রতিনিয়ত 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাবে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ কোনো বস্তুকে নিচের থেকে উপরের দিক সরে মারলে সেই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে কমতে থাকবে। তাহলে আমরা বলতে চাই নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ আছে কিন্তু শেষ বেগ 0। আমরা লক্ষ্য করি একটা বস্তুকে উপরের দিকে যখন ছুঁড়ে মারি তখন কি ঘটনা ঘটে? ওই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর তার বেগের মান 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি শেষ বেগ যখন 0 হবে তখন ওই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, অথবা ওই নিক্ষিপ্ত বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন তার শেষ বেগের মান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান পজিটিভ, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম আমরা এখানে দেখতে পাই যে উপরের দিক যাচ্ছে যেটা, এটা হলো পরন্ত বস্তু, এটা হলো নিক্ষিপ্ত বস্তু। আমি পরন্ত বস্তু আঁকি। পরন্ত বস্তু হলো আমার নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে। এটা হলো পরন্ত বস্তু, পরন্ত। এটার জি মান পজিটিভ, জি। আর একটা বস্তু যখন নিচের থেকে উপরের দিক যাবে তখন এটা হলো নিক্ষিপ্ত এবং নিক্ষিপ্ত ক্ষেত্রে জি এর মান মাইনাস জি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে এখানে আমাদের তাহলে পরন্ত বস্তুর গতির সূত্র থেকে আমরা নিক্ষিপ্ত বস্তুর গতির সূত্র সহজেই লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি
যে আমরা এই পাশে মাঝ বরাবর দাগ দিলাম, এখানে আমরা লিখি পরন্ত বস্তুর গতির সূত্র। পরন্ত বস্তুর গতি সূত্র। আর এই পাশে আমরা লিখি নিক্ষিপ্ত বস্তুর গতি সূত্র। নিক্ষিপ্ত বস্তুর গতি সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরন্ত বস্তুর গতি সূত্র লিখি v সমান u প্লাস জিটি। 2 নম্বর ছিল আমরা একটা সূত্র কম লিখবো, 3টা সূত্র লিখবো। তারপরে ছিল h সমান ut প্লাস হাফ জিটি স্কয়ার। আর আরেকটা ছিল v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। শিক্ষার্থীরা, এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্র 3টা লিখবো। v সমান u প্লাস জিটি, তাহলে v সমান u প্লাস g পরিবর্তে মাইনাস g ইনটু t। তাহলে আমরা লিখতে পারি v সমান u মাইনাস gt। 2 নম্বরটা আমরা লিখি h সমান ut। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে g এর মান মাইনাস g বসালে এই প্লাসের মান মাইনাস হয়ে যায়। তা আমরা এই লাইন পরবর্তী সূত্রতে আমরা 2 লাইন লিখব না, একবারে লিখব। তাহলে ut এই g পরিবর্তে মাইনাস g হলে এখানে প্লাসের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ gt স্কয়ার। 3 নম্বরটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরন্ত বস্তুর গতি সূত্র আর নিক্ষিপ্ত বস্তুর গতি সূত্র আমরা কিন্তু লিখে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরই আলোকে এখন আমরা তোমাদের এই বিভিন্ন পরীক্ষায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিছু কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। যেমন নিক্ষিপ্ত বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন তার সময় কত লাগে, নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল কত, আবার নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো এখন শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি। আমরা দেখো, প্রথমে আমরা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় যে সময়টা লাগে সেই সময়টা আমরা বের করব। তাহলে আমরা লিখি সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। নিক্ষিপ্ত বস্তুর মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিই। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট দিকে নিচের থেকে উপরের দিকে ছুঁড়ে মারলে সে যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন তার বেগের মান 0 হয়ে যায়, তার শেষ বেগ 0। তাহলে দেখো, আমরা এই নিক্ষিপ্ত বস্তুর গতির প্রথম সূত্র সেটা ছিল কি, যে v সমান u মাইনাস gt। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি। আমরা বলছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, সর্বোচ্চ উচ্চতায় যখন ওঠে তখন শেষ বেগ কি হয়, 0 হয়। তাহলে আমরা লিখে দিই সর্বোচ্চ উচ্চতায়
উচ্চতায় শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 0 ইকুয়াল ইউ মাইনাস জিটি, অতএব জিটি ইকুয়াল ইউ, এপাশে মাইনাস এপাশে হয়ে গেল প্লাস, অতএব টি ইকুয়াল ইউ বাই জি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগে সেই সময়টা আমরা বের করলাম। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এবার আমরা একটু আরেকটা বিষয় আমরা বের করব যে সর্বোচ্চ কত পর্যন্ত উঠতে পারে একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ। তাহলে আমরা সেটাও একটু করি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করব সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন আমাদের শেষ বেগের মান তো 0, তাই না? আমরা দেখো নিক্ষিপ্ত বস্তুর শেষ সূত্রটা জানি, ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার মাইনাস 2gh। এখন দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন সে উঠবে তখন তার শেষ বেগের মান 0, তাহলে 0 ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g। এই ছোট হাতে h এর পরিবর্তে তখন আমরা বড় হাতে h লিখতে পারি, না লিখলেও চলবে, সমস্যা নাই। যেহেতু সর্বোচ্চ উচ্চতা এই জন্য আমরা বড় হাতে h লিখলাম। তাহলে এবার আমরা 2gh ইকুয়াল ইউ স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি অতএব h ইকুয়াল ইউ স্কয়ার ভাগ 2g। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র পেয়ে গেলাম, h ইকুয়াল v স্কয়ার বাই 2g। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিয়েও কিন্তু তোমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এবং এগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বিচরণ কালের সূত্র লিখব, বিচরণ কাল বা উড্ডয়ন কাল। ঠিক আছে, আমরা একটু মুছে ফেলি। বিচরণ নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কালের সূত্র। বিচরণ কালের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কালের সূত্র। এখন এই বিচরণ কাল জিনিসটা কি আমরা একটু খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো বিচরণ কাল, উড্ডয়ন কাল, বিচরণ কাল আর শূন্যে ভাষার সময় একই সময়। প্রিয় শিক্ষার্থীরা, একটা নিক্ষিপ্ত বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুঁড়ে মারবো তখন সে কি করবে? উপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সেখান থেকে আবার নামতে নামতে মাটিতে পতিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা সময় লাগে এবং সেখান থেকে ভূপৃষ্ঠ নামতেও একটা সময় লাগে। এই দুটি সময়ের যোগফলই হচ্ছে বিচরণ কাল বা শূন্যে ভাষার সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন বিচরণ কালের ক্ষেত্রে আমাদের h এর মান 0 হবে। কেন 0 হবে? কারণ একটা বস্তু যে উচ্চতায় উঠতেছে আবার সেই উচ্চতায় নেমে যাচ্ছে। যদি সে 10 মিটার উঠে তাহলে এবার নামার সময় 10 মিটার নামবে, তাহলে 10 মিটার বিয়োগ 10 মিটারের মানে কি? 0। তাহলে এখানে h এর মান 0 হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলাই যে h সমান 0 হলে
h সমান 0 হলে আমরা একটা সূত্র কিন্তু জানি যে h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, h এর মান আমরা 0 লিখলাম, u এখানে আমাদের t কি, যেহেতু h এর মান সর্বোচ্চ তাহলে t এর মান সর্বোচ্চ, তাহলে ছোটটির পরিবর্তে আমরা বড়টি লিখতে পারি মাইনাস হাফ gt স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হাফ gt স্কয়ার বামে নিয়ে আসলাম, মাইনাস প্লাস হয়ে গেল, আর ইউটি ডানে ছিল ডানে থাক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার একটু আমরা খেয়াল করি, এখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে gt স্কয়ার ইকুয়াল টু ut। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এবার আমরা লিখি t স্কয়ার ইকুয়াল টু ut বাই g। প্রিয় শিক্ষার্থীরা, এবার উভয় পক্ষকে আমরা t দিয়ে ভাগ করব, তাহলে t স্কয়ার কে t দিয়ে ভাগ করলে t থাকবে, এটুকুকে t দিয়ে ভাগ করলে t বাদ হয়ে যাবে, তাহলে 2u বাই g। তাহলে আমরা একটা সূত্র পেলাম, এখানে একটা সাইড নোট দিয়ে দিই যে উভয় পক্ষকে t দ্বারা ভাগ, উভয় পক্ষকে t দ্বারা ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল বা নিক্ষিপ্ত বস্তুর শূন্যে ভাসার সময়ের সূত্র আমরা বের করলাম। আমি আবারও বিষয়টা একটু বুঝাই দিই যে আমাদের এইখানে আমাদের h এর মান সর্বোচ্চ উচ্চতায় এসে উঠবে আবার নামবে, তাই একই উচ্চতায় উঠছে একই উচ্চতায় নামছে, তাহলে এটা h এর মান অবশ্যই শূন্য। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্র h সমান ut প্লাস হাফ at স্কয়ার থেকে লিখলাম h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। এখানে t এর মান আমরা বড় হাতে t লিখছি, কেন? কারণ এটা হলো শূন্যে ভাসার সময়, অর্থাৎ t এর মান এখানে সবচেয়ে বেশি। তাহলে হাফ gt স্কয়ার মাইনাস এর পাশে হয়ে গেল প্লাস, আর t জায়গায় থাকলো gt স্কয়ার, আর দুই দিয়ে গুণ করছি, তাহলে gt স্কয়ার সমান 2ut, এবার t স্কয়ার সমান 2ut বাই g, এবার t উভয় পক্ষে t দিয়ে ভাগ করছি, তাহলে t ইকুয়াল 2u বাই g। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে প্রথম যে সূত্রটা আমরা বের করেছিলাম সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, এটা ছিল t ইকুয়াল u বাই g। প্রিয় শিক্ষার্থীরা, একটা মজার বিষয় যে আমাদের নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতেও তার সেই সময় লাগবে। কাজে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, 2t ইকুয়াল 2u বাই g, তাহলে কিন্তু হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা সূত্র দিয়ে আমাদের অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। এই ক্লাসটা আমি পরে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের একটা গাণিতিক টার্ম আছে, এই তিনটের একটা সূত্র প্রয়োগ করে, যেমন এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা লিখে নেবে ভালো করে, আমি একটু মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 49 পৃষ্ঠা, মূল বইয়ের 49 পৃষ্ঠা একটা গাণিতিক টার্ম আছে। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 100 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুড়তে পারে। সে খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে? তাহলে আমাদের প্রথমেই বলছে 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুড়তে পারে, তাহলে আমাদের আদি বেগের মান 150 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলাই। আমি তার আগে লিখে দেই যে 49 পৃষ্ঠার গাণিতিক 2025
2025 সালের বইয়ের 49 পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান। গাণিতিক সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু অন্য স্টাইলে এখানে করি। যে মানটা দেওয়া আছে আমাদের, আগে আমরা লিখি এখানে আদিবেগ ইউ সমান 150 কিলোমিটার পার আওয়ার। 150 কিলোমিটার পার আওয়ার। 150 কিলোমিটার পার আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, অতএব ইউ সমান 150 কিলোমিটার আর নিচেই আওয়ার। আওয়ার কিছু নাই, মানে কত? 1 আওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। আর 1 আওয়ার মানে কি? 60 গুণ 60 সেকেন্ড। 60 গুণ 60 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, 150 কে 1000 দিয়ে গুণ করবে, তারপরে তাকে 2 বার 60 দিয়ে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে 41.67 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো, আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রশ্নে বলছে বলটা কত উপরে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র, অতএব সর্বোচ্চ উচ্চতা এর মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু আগে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সূত্র সেটা কিন্তু আমরা শিখেছি। আমরা একবারে লিখবো যে আমরা জানি h ইকুয়াল e স্কয়ার ভাগ 2g। তাহলে e এর মানটা আমরা বসিয়ে দেই 41.67 হোল স্কয়ার 2 গুণ g এর মান 9.8। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করবে, তাহলে আমরা পাবো 88.59 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো। আমি সামনের দিনে অধ্যায় 3-এ চলে যাব। আর এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো, এই বিষয়ে আমি এবার আগে আমরা অধ্যায়ের বেসিকটা শেষ করি, তারপরে আমরা প্রতিটা চ্যাপ্টারেরই গাণিতিক সমস্যা, এসএসসি পরীক্ষার প্রশ্ন সলভ, এগুলো আমরা করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।